আসসালামু আলাইকুম সবাইকে। সো অনেকদিন পর, অনেকদিন বলতে কয়েকটা দিন পার হয়ে গেছে, আমরা আজকে কাজ ক্ষমতা শক্তি এর লেকচার 4 করব। মানে এটা আমাদের সিকিউ সলভিং এর ক্লাস। সো সিকিউ সলভিং এর উপর 2টা ক্লাস হবে। এটা প্রথম ক্লাস, পরবর্তীতে আরেকটা ক্লাস হবে, পরে চ্যাপ্টার শেষ। আর শর্ট কোয়েশ্চেন নিয়ে আমার প্ল্যান হইতেছে, শর্ট কোয়েশ্চেন আমরা স্পেশালভাবে একসাথে সবগুলো চ্যাপ্টার দিয়ে দিব আর কি। তো এই সিকিউ এর পরে হয়তো শর্ট কোয়েশ্চেন রেকর্ড করা শুরু করব, ঠিক আছে? তো আমরা মোটামুটি দেখো অর্ধেকে এই চ্যাপ্টার শেষ হইলে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে আমাদের ফিজিক্সের সিলেবাসে। তোমাদের অর্ধবার্ষিকও চলতেছে, তো অর্ধবার্ষিকের আগে অর্ধেকের বেশি শেষ করা এটা হিউজ আমি মনে করি। আমরা আসলে ভালো ট্র্যাকেই আছি, অন্যান্য প্রতিষ্ঠানও এভাবেই এতটুকুই কমপ্লিট করছে, এর বেশি কেউ আমার মনে হয় নাই করছে আর কি, যেহেতু শর্ট সিলেবাস সবাই স্লো আগাইতেছে, ঠিক আছে? তো আমাদের অর্ধবার্ষিকের পরে তো পড়াইতে হবে, তাই না? আর তোমাদের যদি বাকি চ্যাপ্টারগুলো আর্জেন্ট প্রয়োজন হয় তাইলে আমরা কাজ করব, ওয়েবসাইট তো আমরা করে ফেলছি। সো ওয়েবসাইটে তোমাদের অ্যাক্সেস দিব, আর ওয়েবসাইটে পুরনো ক্লাস দিয়ে দিব, আর্কাইভ ক্লাস, মানে যে চ্যাপ্টারগুলো এখনও নেওয়া হয় নাই। তো যাই হোক, আমরা শুরু করি তাইলে চ্যাপ্টার 4 এর সিকিউ সলভিং ক্লাস। সো আমরা বেসিক টেসিক সবই জানি, এখন জাস্ট দুমায় সিকিউ সলভ করবো, এটাই। দেখো এটাতে কি বলছে, আমরা সিকিউতে দেখো আমরা অনেক টাইপের ম্যাথ এমনিতে সলভ করে ফেলছি। সো সহজ সিকিউ আমরা করব না, যে সিকিউগুলোই রাখছি একটু পেঁচানো টাইপের, ঠিক আছে? তো দেখো এটা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটা কোয়েশ্চেন। আমরা দেখতেছি যে একটা ব্লককে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 35। এই যে এটা মনে করো ভূমি, ঠিক আছে? এটা ভূমি, এটা ভূমি। তো ভূমির সাথে এখানে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ব্লককে উপরের দিকে টানতেছে, ঠিক আছে? তো টানার ফলে এটার সরণ এই দিকে সরণ হয়েছে 450 সেন্টিমিটার। 450 সেন্টিমিটার মানে কত? 4.5 মিটার। তো এতটুকু সরণ হয়েছে, বস্তুটা এখন এই জায়গায় আসছে আবার, ঠিক আছে? এই জায়গায় আসছে। তো উদ্দীপক হতে আমাদের কি বের করতে বলছে ভাইয়া? কৃতকাজের পরিমাণ। সো আমরা জানি কৃতকাজের সূত্র একটা W=Fs, বাট আমরা জানি যদি বল সরণের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেলে প্রয়োগ করা হয়, লাইক মনে করো বল তুমি যেই দিকে প্রয়োগ করছো ওই দিকে সরণ হয় নাই, বরং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সরণ হয়েছে, তখন আমরা কোন সূত্র ইউজ করব? W=Fs cos θ। বলো কোন সূত্র ইউজ করবো? W=Fs cos θ, এটা ইউজ করবো। ব্যাপারটা বুঝতেছো? তাইলে আমাদের কৃতকাজ বের করবো, তো আমরা এই সূত্র ইউজ করলে পেয়ে যাবো এখানে সব কিছু। সো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেখো, ভালো করে দেখো, এখানে সরণ কতটুকু হয়েছে? টোটাল 450 সেন্টিমিটার হয়েছে। সরণ হয়েছে 450 সেন্টিমিটার, দেখে চিত্র দেখে বোঝা যাইতেছে, ঠিক আছে? 750 নিউটন বল প্রয়োগ করছে, যার ফলে সরণ হয়েছে 450 সেন্টিমিটার, মানে এই যে এখানে বল প্রয়োগ করছে আর এটা এইখানে গেছে, ঠিক আছে? তো 450 সেন্টিমিটার কি মিটার নিয়ে আসবে? 4.5 মিটার। তারপরে বল F= কত দেওয়া, দেখো বল কত দেওয়া আছে? বল দেওয়া আছে 750 নিউটন। বল কত দেওয়া আছে? বল দেওয়া আছে 750 নিউটন। ওকে, তাহলে আমরা কি বের করব? আমরা কৃতকাজের পরিমাণ বের করব। তাইলে অতএব কৃতকাজের সূত্র কি ভাইয়া? কৃতকাজ W=Fs cos θ, ঠিক আছে? তো Fs cos θ ভালো করে বুঝে, F কত? F 750 নিউটন, তারপরে S 4.5 মিটার, এবং cos θ কত ডিগ্রি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে করছে? 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি দাও। তাহলে এটা যদি হিসাব করো কত আসে দেখো, 750 × 4.5 × cos 35 ডিগ্রি। তো এটা আসতেছে 2764.64, 2764.64 জুল। এটাই কৃতকাজ, ঠিক আছে? তো আমরা ব্যাপারটা কি বুঝতে পারছি? বলো, ব্যাপারটা কি বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পেরেছি। ওকে, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যদি আমরা সমপরিমাণ বল একই সময়ের জন্য ভূমির সাথে, একই সময় বলতে এখানে বলটা 20 সেকেন্ড প্রয়োগ করছিল, দেখো প্রয়োগকৃত বল 750 নিউটন, সময় 20 সেকেন্ড, 20 সেকেন্ড বল প্রয়োগ করায় এটা সরণ হয়েছে 450 সেন্টিমিটার। যাই হোক, তো যদি আমরা সমপরিমাণ বল একই সময়ের
জন্য ভূমির সাথে 60 ডিগ্রি কোণ প্রয়োগ করে করি, তাইলে বস্তুর গতিশক্তির কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা, তো এখন খেলা নেলা গতিশক্তি নিয়ে। আমরা জানি গতিশক্তি ইকুয়াল হচ্ছে হাফ এমভি স্কয়ার। তাহলে গতিশক্তি বের করতে হলে আমাদের ভর জানা লাগবে আর বেগ জানা লাগবে। বস্তুর ভর দেওয়া আছে 750 গ্রাম, মানে ভর দেওয়া আছে 750 গ্রাম, মানে কি 0.75 কেজি। 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে যায়, তোমরা জানো এটা, ঠিক আছে। ওকে, তো এইবারে বেগ যদি না জানি তাইলে কিন্তু হচ্ছে আমরা গতিশক্তি বের করতে পারবো না। তাইলে আমরা ফার্স্টে দেখবো, যেহেতু আমরা দেখবো যে সমপরিমাণ বল একই সময়ের জন্য 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে এটা বের করতে হবে। দ্যাট মিনস আগে আমাদের এটা করা লাগবে যে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন বল প্রয়োগ করছিল তখন আসলে গতিশক্তি কত ছিল, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন বল প্রয়োগ করছে তখন গতিশক্তি কত। তো এরপরে দুইটা দেখবো যে পরিবর্তন হয়েছে কিনা। প্রথমে আমরা যেইভাবে আছে এইভাবেই দেখি যে প্রথম ক্ষেত্রে মানে যে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বল প্রয়োগ করতেছে ওই টাইমে গতিশক্তি কত। তো গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কয়ার। ভালো করে বুঝো গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে হাফ, হ্যাঁ বোর্ড কাজ করে না কেন, হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। ওকে, তো এম আর বি জানা লাগবে। এখন হচ্ছে কেমনে কি করব, বলো কেমনে কি করা যায়। এখন সমপরিমাণ বল একই সময়ের জন্য ভূমির সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করি, তাইলে বস্তুর কি গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে। দেখো একই সময় মানে কি, যে এই 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছিল, ভালো করে বুঝো। তাইলে এই বস্তুটার উপর, ঠিক আছে, এই বস্তুটার উপর 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে 35, ঠিক আছে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে কত সেকেন্ড, ভালো করে বুঝো, 20 সেকেন্ড বল প্রয়োগ করছে, করার পরে এই জায়গায় গেছে। তাহলে এই জায়গায় যাওয়ার পরেই তো সে একটা বেগপ্রাপ্ত হয়েছে, এই জায়গায় যাওয়ার পর একটা বেগপ্রাপ্ত হয়েছে, এবং ওই বেগ থেকেই তার গতিশক্তিটা নির্ণয় করবা। যে 20 সেকেন্ড বল প্রয়োগ করার পরে যেই সিচুয়েশনটা আসছে ওইখানে তার গতিশক্তি কত। তো দেখো ওই জায়গাটাতে এক্স্যাক্টলি তার বেগ যদি বের করতে না পারো তাহলে গতিশক্তি বের করতে পারবা না। বেগের সূত্র কি, বেগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আরেকটা সূত্র আছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। কোনটা ইউজ করতে পারবা, কোনটা ইউজ করা লাগবে। দেখো এখানে চাইলে যে কোনটা ইউজ করতে পারবা। তার আদিবেগ দেওয়া আছে 0, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখো দূরত্ব দেওয়া আছে, তোমার হচ্ছে ত্বরণ জানা লাগবে। এটার ক্ষেত্রে টাইম দেওয়া আছে, ত্বরণ জানা লাগবে। ওই যে টাইম দেওয়া আছে, ত্বরণ বের করতে পারলে আমাদের হয়ে গেছে। সো আমাদের এক্স্যাক্টলি ত্বরণ বের করতে হবে। তো আমরা জানি দেখো বল F ইজ ইকুয়াল টু ma। এটা কোন ক্ষেত্রে, যদি বস্তুটাকে এই দিকে মানে একদম যেদিকে বল প্রয়োগ করতেছে ওই দিকে যদি সরণ হয় তাহলে বল F ইজ ইকুয়াল টু ma। বাট মনে করো সে বল প্রয়োগ করছে, ভালো করে বুঝো, বল প্রয়োগ করছে এই দিকে, সরণ হয়েছে এই দিকে, এই যে এইদিকে বল এইদিকে সরণ, মধ্যবর্তী এটা থিটা কোণ আছে, তখন F ইজ ইকুয়াল টু ma না। দেখো আগে যেইভাবে W ইজ ইকুয়াল টু FS এর জায়গায় FS cos থিটা হয়েছিল না, তো ওইভাবে সেমভাবে যেহেতু বল একদিকে সরণ একদিকে, তাইলে তোমার সূত্রটা হবে F ইজ ইকুয়াল টু ma না, বরং F cos থিটা ইজ ইকুয়াল টু ma। কি হবে, F cos থিটা ইজ ইকুয়াল টু ma, F cos থিটা ইজ ইকুয়াল টু ma। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো ওইখান থেকে তুমি ত্বরণটা বের করবা। ব্যাপারটা কি বোধগম্য হয়েছে তোমার, বলো ব্যাপারটা কি তোমার বোধগম্য হয়েছে? আচ্ছা, তাইলে দেখো এখানে F cos থিটা ইজ ইকুয়াল টু ma। দেখো এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের ক্ষেত্রে, বাট আগে আমরা যত টাইপের ম্যাথ সলভ করছি ততটুকু করে আসলে এটা কঠিন লাগার কথা না। এটাও বোঝার কথা F cos থিটা কেন হয়েছে, কজ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বলটা প্রয়োগ করছে। তো এখান থেকে যদি আমরা a বের করতে চাই তাহলে a আসবে F cos থিটা ডিভাইডেড বাই m। এই যে a ইজ ইকুয়াল টু F cos থিটা, নিচে mটা ভাগ হয়ে আসবে। তাহলে F কত, F হচ্ছে 750 নিউটন, cos থিটা হচ্ছে 35 ডিগ্রি, ডিভাইডেড বাই m বস্তুর বর কত, এই যে বস্তুর বর হচ্ছে ওই যে 0.75 কেজি, 0.75 কেজি, ঠিক আছে। তো এটা কত আসে দেখো, 750 cos থিটা 35
ডিভাইডেড বাই 0.75, এটা আসতেছে 819.15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা আসছে আমাদের ত্বরণ। আমাদের ত্বরণ কোনটা আসছে? এই যে এইটা, যেটা দেখতেছে। তো ব্যাপারটা বুঝছো? ওকে, তো এটা হচ্ছে আমাদের ত্বরণ 819.15 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলতে পারো ভাই ত্বরণ কেন বের করছি? কারণ ত্বরণ না বের করলে তো বেগ বের করতে পারবা না, বেগ ইউ প্লাস এটি, তো এখানে তো ত্বরণ লাগবেই। তো এবার তুমি বেগ বের করো। অতএব বেগ মানে 20 সেকেন্ড পর বেগ, ঠিক আছে? 20 সেকেন্ড পর বেগ। তুমি যদি তার গতিশক্তি কত হয়েছে ওটা যদি বের করতে চাও, তাহলে যে বল যে 20 সেকেন্ড ধরে প্রয়োগ করছে এরপরে যে বেগ প্রাপ্ত হয়েছে এই পজিশনটাতে, ওইখানের বেগ দিয়ে তার গতিশক্তি বের করা লাগে, ঠিক আছে? তো বেগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আদিবেগ তো আর জিরো, এটা স্থির অবস্থান থেকে তো বল প্রয়োগ করা শুরু করছে, এটা আদিবেগ বলে দিত, বলে দেয় না, দ্যাট মিনস জিরো। তাহলে 819.15 ইন্টু টাইম হচ্ছে 20 সেকেন্ড। তো এটা হিসাব করলে তুমি বেগটা পেয়ে যাবা 819.15 ইন্টু 20, তো 16,383 মিটার পার সেকেন্ড, এইটাই আসছে আমাদের বেগ। তো এই যে আমরা বেগও পেয়ে গেলাম, তার বড় জানি, এখন চাইলে গতিশক্তি বের করতে পারবো। অতএব গতিশক্তি এটাকে দিলাম T1, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে তো এটাকে T1 দিলাম। সো হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ এম কত, ভর কত, ভর হচ্ছে বস্তুর ভর কত, ভর হচ্ছে 0.75 কেজি, ঠিক আছে, ইন্টু বি স্কয়ার, বেগ কত 16,383, স্কয়ার আছে স্কয়ার 10, এটা হিসাব করলে যেটা আসবে ওইটাই আনসার। কত আসতেছে? হাফ mv স্কয়ার, তাহলে এটা আসছে 100.75 ইন্টু 10⁶ জুল, এইটা আসছে আমাদের গতিশক্তি। বুঝছো এটা কোন ক্ষেত্রে? এটা আসছে যখন 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা প্রয়োগ করছে। এবার আমরা দেখব যদি 60 ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করতো তাইলে কি হইতো। তাহলে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে, এখান থেকে ত্বরণটা চেঞ্জ হইতো। তো ত্বরণ চেঞ্জ হইলে বেগও চেঞ্জ হইতো, তখন একটা গতিশক্তি চেঞ্জ বের হইতো। ভর তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এবার দেখবো 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে সূত্র কি? সেম, এফ কস থিটা ইজ ইকুয়াল টু এম এ। তো আমরা এখন একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের থিটাটা এখন আগের থিটা না, নতুন একটা থিটা হয়েছে, থিটা প্রাইম দিয়ে দিই, আর ত্বরণটাও চেঞ্জ হবে, এই জন্য ত্বরণটাকেও এ প্রাইম দিয়ে দিলাম। তাহলে এই ত্বরণ ইজ ইকুয়াল টু আসবে এফ কস থিটা ডিভাইডেড বাই এম। তো বল হচ্ছে 750 নিউটন, কজ এখানে থিটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, ডিভাইডেড বাই বর কত বলো, বর কত, বর হচ্ছে 0.75, বর কত, বর হচ্ছে 0.75 কেজি। তো এটা হিসাব করলে যেটা আসবে এটাই আনসার। কত আসে দেখো, 750 কজ 60 ডিগ্রি ডিভাইডেড বাই 0.75, এটা কি হয়েছে? পাঁচশো মিটার পার সেকেন্ড স্কয়ার আসলো, ঠিক আছে? এফ কস থিটা প্রাইম। ওকে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। তো এইটা হচ্ছে আমাদের ত্বরণ। এটা কি? এটা হচ্ছে ত্বরণ। তো 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে আমাদের ত্বরণ হবে এইটা। ত্বরণ যদি এইটা হয় তাহলে নতুন বেগ, ওই যে 20 সেকেন্ড পর বেগ, যেটা বেগও চেঞ্জ হবে, বেগ কি হবে? বেগ হবে ইউ প্লাস এটি। ইউ তো 0, ত্বরণ হচ্ছে এখন 500, আর টি হচ্ছে 20 সেকেন্ড। তো এটা হিসাব করলে আসবে 500 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 10,000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাইলে অতএব এক্ষেত্রে নতুন গতিশক্তিটা হবে হাফ এম
বি স্কোয়ার, এটাকে আমরা বি প্রাইম স্কোয়ার দিলাম, কত নতুন বি, এম হচ্ছে 0.75, তারপরে এই যে বি প্রাইমটা কত, এই যে নতুন ব্যাগটা পাইছি 10,000, ব্যাপারটা কি বুঝতে পারছো? 10,000 স্কোয়ার আছে, স্কোয়ার দাও, তো এটা হিসাব করলে যেটা আসবে এটাই আনসার। কত আসলো? এটা আসতেছে 37.5 ইন্টু 10⁶ জুল। তাহলে দেখো আগেরটা ছিল 100.65 ইন্টু 10⁶, এখন আসছে 37.5 ইন্টু 10⁶। দ্যাট মিনস কি গতিশক্তি কি হয়েছে বলো? গতিশক্তি কমছে। তাইলে 60 ডিগ্রি কোণে যদি হচ্ছে তুমি বলটা প্রয়োগ করো তাহলে গতিশক্তি কমবে। তার কি হবে? গতিশক্তি কমবে। কতটুকু কমবে? আগে ছিল হচ্ছে 100.65 ইন্টু 10⁶, এটা থেকে এটা বিয়োগ দিবে, এই যে 37.5 ইন্টু 10⁶, ঠিক আছে? তো এটা যদি হিসাব করো কত আসে দেখো, 100.65 ইন্টু 10⁶ মাইনাস 37.5 ইন্টু 10⁶, এই যে 63.15 ইন্টু 10⁶ জুল, এত জুল গতিশক্তি কমবে। ঠিক আছে? কোন ক্ষেত্রে কমবে? এই যে যদি আমরা এই সমপরিমাণ বলটা একই সময়ের জন্য ভূমির সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করি, দেখছো কোণ কতটা ম্যাটার করে। 35 ডিগ্রি কোণে প্রয়োগ করায় আমাদের ত্বরণ আসছিল এইটা, বেগ আসছিল এটা, গতিশক্তি আসছিল এইটা। বাট 60 ডিগ্রি কোণে যদি বলটা প্রয়োগ করতাম তখন ত্বরণ আসতো এইটা, বেগ আসতো এইটা এবং গতিশক্তি আসতো এইটা। তো আমাদের তো গতিশক্তির পরিবর্তনটা দেখাইতে হবে। সো আমাদের আগের গতিশক্তি ছিল এইটা, নতুন গতিশক্তি হচ্ছে এইটা, তাইলে গতিশক্তি কমছে। কত কমছে? এত কমছে, শেষ, এটাই আনসার। বলো বুঝছো? মানে সুন্দর। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা কি বলছে? এটা বলছে 500 কেজি ভরের একটা বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ভাইয়া সর্বোচ্চ উচ্চতা তো আমরা সবাই জানি h = u²/2g, ওইটা দিয়ে করলে হয়ে যাবে। তো এখানে ইউ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তার আদি বেগ 2 ইন্টু জির মান তো এমনিতেই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যেটা আসে আর কি আনসার এখান থেকে, তো এটা 4.9 আসলো। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? 4.9 মিটার উচ্চতায়। আচ্ছা, এবার বলছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। ঠিক আছে? তো তোমাকে উপর থেকে নিচে বললে কোথায় বিভব শক্তি কিরকম হয়, গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তি কত গুণ তত গুণ, এগুলো তো পড়ছি, উপরের দিকেটাও শিখছি, তারপরে এটা আসছে। দেখো তুমি কি করছো ভালো করে বুঝো ব্যাপারটা। তুমি হচ্ছে একটা বস্তুকে সেটা হচ্ছে 500 কেজি ভরে একটা বস্তু, এটাকে উপরের দিকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। এটা হচ্ছে তার আদি বেগ। এটা কি? এটা হচ্ছে তার আদি বেগ। ঠিক আছে? তো ভূমি হতে কত উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। তোমাকে বলছিলাম এই টাইপের মেথে তুমি ধরবা যে ভূমি হতে x মিটার উচ্চতায়, তুমি ধরবা, তোমার কাজই ধরা যে ভূমি হতে x মিটার উচ্চতায়, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় এই পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। আমার কাজই হচ্ছে এটা ধরা। তো আমি ধরবো যে ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। ঠিক আছে? 1/7 হবে। ঠিক আছে? ওকে, আমরা ধরলাম ভূমি হতে x মিটার উচ্চতায় এই পি বিন্দুতে, x মিটার উচ্চতায় পি বিন্দুতে, এইভাবে ধরতে পারো, পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এবার তোমার কাজ হচ্ছে এই পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করা। তাহলে এই পি বিন্দুতে বিভব শক্তি কি হবে ভাইয়া? বিভব শক্তি বি অফ পি, যেহেতু পি বিন্দুতে বের করতেছি, বিভব শক্তি হচ্ছে mgh, বস্তুর বল হচ্ছে 500 কেজি, জি হচ্ছে 9.8 এবং উচ্চতা কত? বিভব শক্তির ক্ষেত্রে হিসাব করা লাগে সে ভূমি হতে কত উপরে আছে, বলো ভূমি হতে কত উপরে আছে? এই যে x মিটার উপরে আছে, তাহলে উচ্চতা হচ্ছে x। ঠিক আছে? ওকে, তো 500
ইন্টু 9.8, এটা আসলো 4900 এক্স। কত আসছে? 4900 এক্স। সেমভাবে তুমি পি বিন্দুতে গতিশক্তি বের করো, তাহলে টি অফ পি হবে। তো গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার, ভালো করে বুঝো। তো এখন আমরা জানি উপর থেকে নিচে বললে বি স্কোয়ারের জায়গায় ডিরেক্ট 2gh লেখা যায়, বাট নিচ থেকে যেহেতু উপরে দিতেছি নিক্ষিপ্ত বস্তু, যেহেতু এটা আদি বেগ 0 না, দ্যাট মিনস তোমাকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh লিখতে হবে। কেন মাইনাস 2gh? কারণ এটাকে উপরের দিকে নিক্ষেপ করতেছি। উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, এজন্যই আমরা এটা করবো যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2gh লিখবো। তো হাফ এম বি স্কোয়ারের জায়গায় লিখবো ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখান থেকে হাফ এম হচ্ছে 500, আদি বেগ হচ্ছে 9.8, স্কোয়ার এসে স্কোয়ার দাও, জি 9.8। আর উচ্চতা কত? ভালো করে বুঝো। যেহেতু তাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাকে কি করছো? নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে এইখানে পি বিন্দুতে গিয়ে তার গতিশক্তি বের করতেছো। তাহলে এই নিচ থেকে উপরে উঠতে সে তো এই উচ্চতা এখানে উঠছে। উপর থেকে নিচে পড়লে হয়তো আমরা ধরতাম যে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরেরটা হিসাব করো, আর উপর থেকে কতটুকু নিচে নামছে ওইটার ক্ষেত্রে গতিশক্তি হাইট হিসাব করো। বাট এটা যেহেতু তাকে নিচ থেকেই উপরের দিকে নিক্ষেপ করছো, তাই তার গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা দেখো, এই যে পি বিন্দুতে গতিশক্তি বের করতেছো, তো নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, সে এই জায়গাটাই উঠছে, তো তার উচ্চতাও এক্স। এখানে গতিশক্তির ক্ষেত্রেও হাইট এক্সই। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তো এটা হিসাব করলে কত আসে দেখো, এখানে আসবে 250। ঠিক আছে, আচ্ছা 250 আমি একটু স্লোলি করতেছি। 9.8 স্কোয়ার, এটা আসতেছে আমাদের 96.04। ঠিক আছে, মাইনাস এটা কত আসে দেখো, 2 ইন্টু 9.8 ইন্টু এক্স, তাইলে এটা আসতেছে হচ্ছে আমাদের 19.6 এক্স। ঠিক আছে, 19.6 এক্স। ওকে, তো এটা হিসাব করো, 250 ইন্টু এটা কত 96.04, এটা হিসাব করলে আসতেছে 24,010 মাইনাস এটার সাথে এটা 4900 এক্স। এই যে এটাই পেলাম, এটা হচ্ছে আমাদের গতিশক্তি। দেখো এটা পাইছি গতিশক্তি আর এটা পাইছি বিভব শক্তি। এইবার আমার শর্ত কি, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। তো আমি ধরছিলাম ভূমি হতে x মিটার উচ্চতায় পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। সো ওই পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করা শেষ। এবার আমি শর্ত বসাবো যে শর্ত মতে কি ছিল ভাইয়া? শর্ত মতে ছিল বিভব শক্তি গতিশক্তির 1/7, মানে বিভব শক্তি যেটা, এই বিভব শক্তিটা গতিশক্তির 1/7 মানে কি 7/1। ঠিক আছে, শর্ত মতে কি বিভব শক্তি গতিশক্তির 1/7, বিভব শক্তি গতিশক্তির 1/7 বা 7/1। বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তির 7/1। ঠিক আছে, তাহলে বিভব শক্তি পেয়েছিলাম 4900 এক্স, এটাই তো বিভব শক্তি, এটাই পেয়েছি। তারপর হচ্ছে এখানে গতিশক্তিটা কত পাইছি দেখো, গতিশক্তি পাইছি 24,010 মাইনাস 4900 এক্স, 4900 এক্স ইন্টু 1/7 তো আছে। এবার একটা কাজ করি আমরা, এই 7টা যদি এই পাশে চলে আসে গুণ হয়ে আসবে, 4900 গুণ করে ফেলো, এই 7টা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, 4900 ইন্টু 7, এটা হবে 34,300। আর এখানে আছে 24,010 মাইনাস 4900 এক্স। ঠিক আছে, তো এবার এক্স তো আছে এখানে, 34,300 এক্স, এটা প্লাস হয়ে আসলো 4900 এক্স, এখানে আছে 24,010। তো 34,300 প্লাস 4900, 39,200 এক্স ইকুয়াল টু 24,010। আরও দ্রুত করা যায়, আমি আর কি ইচ্ছা করে টাইম কনজিউম করতেছি তোমরা যাতে বুঝো, এটা নিজে ভাগ হয়ে আসবে। তো কত আসলো দেখো, (0.6125) এত মিটার শেষ। ঠিক আছে, কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে, এত মিটার উচ্চতায়, এটাই আনসার বের হয়ে গেছে। তুমি ধরছিলে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে, x এর মান কত বের হয়েছে, এই যে x এর মানটা বের হয়েছে দেখো, কত বের হয়েছে 0.6125,
25 মিটার। শেষ, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার হইতে পারছো, আশা করি ক্লিয়ার হইতে পারছো। চট্টগ্রাম 32। ওকে, এরপরে দেখো এটা দিনাজপুর বোর্ড 24। মানে কি বলছে, এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময়ে, দেখো এ বস্তুটাকে যে সময় পড়তে দেওয়া হয়েছে ঠিক একই সময়ে বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে। আচ্ছা, আর প্রথম কোয়েশ্চেন হচ্ছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। কি বলছে, অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ। ভালো করে বুঝো, অর্ধ উচ্চতা, অর্ধ উচ্চতা মানে কি, এই যে এ বস্তুটাকে কিন্তু উপর থেকে নিচে ফেলতেছে, এ বস্তুটাকে কি করতেছে, এ বস্তুটাকে উপর থেকে নিচে ফেলতেছে। বলছে অর্ধ উচ্চতা, টোটাল উচ্চতা 120, তাহলে অর্ধ উচ্চতা মনে করো এইটা কত 60, তাহলে অর্ধ উচ্চতায় মানে ভূমি থেকে 60 মিটার উপরে, উপর থেকেও 60 মিটার নিচে, তাহলে এই অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে। সো এ বস্তু উপর থেকে নিচে পড়তেছে, অর্ধ উচ্চতা মানে 60 মিটার উচ্চতায়, তাহলে ওই উচ্চতায় বেগ বের করব। ঠিক আছে, তাহলে অর্ধ উচ্চতা, অর্ধ উচ্চতা মানে h হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 60 মিটার। তুমি বের করবা অর্ধ উচ্চতায় বস্তুর বেগ, তাহলে বস্তুর বেগ উপর থেকে নিচে পড়তেছে, আর যেহেতু উচ্চতা দেওয়া, টাইম দেওয়া নাই, তাহলে তুমি b u প্লাস জিটি দিয়ে করতে পারবা না। ঠিক আছে, তো যেহেতু দেওয়া কি উচ্চতা, তাইলে তোমাকে এইটাতে যেতে হবে, b স্কয়ার u স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, তো আমরা জানি বেগ b স্কয়ার u স্কয়ার প্লাস 2gh। তো এখন তার আদি অবস্থায় এই অবস্থাটাকে তো উপর থেকে ফেলতেছে, এই পজিশনে তো তার কোনো বেগ ছিল না, জিরো ছিল, জাস্ট 2 ইন্টু জি এর মান 9.8 এবং হাইট হচ্ছে 60 মিটার। তো এখান থেকে হিসাব করলে তুমি আসলে বেগটা পেয়ে যাবা। 2 ইন্টু 9.8 ইন্টু 60, এটা কত আসছে 1176। এটা বি স্কোয়ারের মান আসছে, বাট তুমি তো বের করবা শুধু বি, তাহলে বি ইকুয়াল আসবে √1176। তাহলে √1176 এটা আসছে আমাদের 34.29 মিটার পার সেকেন্ড। এটাই আসছে আমাদের অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ। বলো ক্লিয়ার হইছ? ক্লিয়ার? ওকে, এরপরে দেখো এটাতে বসে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। আচ্ছা, এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা কোন সময় বসে, পরস্পরকে অতিক্রমের সময়। তো এটাতে দুইটা কোয়েশ্চেন মার্জ করে ফেলছে, চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন আর চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন মার্জ করে ফেলছে। তো আগে এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা ওইটা বের করতে হলে তোমাকে এক্স্যাক্টলি দেখতে হবে যে মানে এ ও বি বস্তুর শক্তি সমান হবে কোন সময়, পরস্পরকে অতিক্রমের সময়। আমাকে দেখতে হবে যে তারা কোন পজিশনটাতে পরস্পরকে অতিক্রম করে। মনে করা ধরলাম এই পয়েন্টটাতে তারা একটাকে অতিক্রম করতেছে এই পয়েন্টটাতে, তাহলে আমাকে এই পয়েন্টে কি করতে হবে, এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা দেখতে হবে। পরস্পরকে অতিক্রম করার সময় এই পয়েন্টটাতে আমার এ বস্তুর শক্তি বের করতে হবে, ওই পয়েন্টটাতে বি বস্তুর শক্তি বের করতে হবে এবং পরিমাপ করে দেখতে হবে এই শক্তিটা সমান হবে কিনা। ঠিক আছে, বুঝতেছো? ওকে, তো ফার্স্টে এখানে অনেক কাজ লাইক প্রথমে আমাদেরকে বের করতে হবে কোন সময়টাতে তারা পরস্পরকে অতিক্রম করবে। সো এটা সুন্দর করে বুঝতে হবে, ভালো করে বুঝো। দেখো আমি নিজে আঁকি এখানে এটাকে, এই যে এটাকে উপরের দিকে নিক্ষেপ করছে, ভালো করে বুঝো। সেম মোমেন্টে উপর থেকে, ভালো করে বুঝো, সেম মোমেন্টে উপর থেকে এটাকে নিচের দিকে ফেলছে। ঠিক আছে, এরা হচ্ছে পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে, এরা কি করবে, পরস্পরকে অতিক্রম করবে। ওকে, সো কোন মোমেন্টে অতিক্রম করবে, তুমি ধরো যে এরা ভূমি হতে x মিটার উচ্চতায়, কি ধরো এরা ভূমি হতে x মিটার উচ্চতায়
এই পি বিন্দুতে পরস্পরকে অতিক্রম করবে, মানে এটা এখানে যাবে আর এটা এই নিচে নামবে, পরবর্তীতে তারা হচ্ছে একে অপরকে ক্রস করে যাবে। ওকে, ভালো করে বুঝো, না বুঝলে হবে না, ঠিক আছে, না বুঝলে হবে না। তো এইবার এটা যদি এক্স হয়, এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, টোটাল হচ্ছে ভাই 120 মিটার। টোটাল কত মিটার? টোটাল হচ্ছে 120 মিটার। এটা যদি এক্স হয়, ভালো করে বুঝো, এটা যদি এক্স হয় তাহলে এই পার্টটা কি হবে 120 মাইনাস এক্স, কোস টোটাল তো 120, এই পার্ট এক্স হইলে উপরের পার্ট হবে 120 মাইনাস এক্স। আমার কাজ হইতেছে আমি বের করব কোন টাইমে তারা পরস্পরকে অতিক্রম করবে। এই যে পরস্পরকে অতিক্রম করার মানে মুভমেন্টটা বা কত উচ্চতায় অতিক্রম করবে, এটা যদি বের করতে না পারি তাইলে তাদের গতিশক্তি হিসাব করতে পারবো না, শক্তি হিসাব করতে পারবো না, টোটাল শক্তি। তাইলে আমরা ধরছি পি বিন্দুতে কি করবে, তারা পরস্পরকে অতিক্রম করবে। তুমি ধরি টি সময় পর, কি টি সময় পর পি বিন্দুতে বস্তুদ্বয় পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। এবার তোমার কাজ কি হবে, এই যে এটা ছিল এ বস্তু, এটা ছিল বি বস্তু, এই এ এবং বি বস্তুর কাহিনী হিসাব নিকাশ করা। এটাকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে নিক্ষেপ করছে, আর এটা উপর থেকে জাস্ট পড়তেছে। ওকে, তো টি সময় পর এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বলো এই টি সময় পর এ বস্তু অতিক্রান্ত দূরত্ব কি হবে, যেহেতু এ বস্তু উপর থেকে নিচে পড়তেছে তাইলে হবে h = ut প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আমি টি সময় দিয়ে কাউন্ট করতেছি তো সময়টা দিয়ে ইয়ে করতে হবে, সো h = ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার তুমি দেখো ভালো করে বুঝবা, h = তার আদিবেগ 0, সময় টি সেকেন্ড, ঠিক আছে, প্লাস হাফ জি এর মান 9.8 এবং এখানে টি স্কোয়ার আছে। তো একবার ভালো করে বুঝো ভাইয়া, এই বস্তুটা আমরা কিন্তু এখানে ধরছি যে তারা এই পি বিন্দুতে পরস্পরকে অতিক্রম করবে এবং টি সময় পর এই পি বিন্দুতে পরস্পরকে অতিক্রম করবে, টি সময় পর পি বিন্দুতে পরস্পর অতিক্রম করবে। দ্যাট মিনস এখানের যে উচ্চতাটা, এই উচ্চতাটা কি, এই টি সময় পর এ বস্তুটা এই জায়গাটাতে নামবে এবং বি বস্তুটা এই জায়গায় উঠবে, ওই টাইমে অতিক্রম করবে। তাহলে এ বস্তু যদি এই জায়গায় নামে তাইলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এ বস্তু যদি এতটুকু নামে তাহলে সে এই দূরত্বটা অতিক্রম করলো না, এই দূরত্বটা অতিক্রম করলো। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হইতেছে ভাইয়া 120 মাইনাস এক্স। এখানে এইচ এর মান হচ্ছে 120 মাইনাস এক্স, আর এটা পাইতেছি শুধু হিসাব করলে 4.90 স্কোয়ার। এটাকে তুমি 1 নং সমীকরণ ধরতে পারো। আবার ওই টি সময়ে বি বস্তুরটা কত হবে, দেখো বি বস্তুর ক্ষেত্রে লিখলাম, বি বস্তুর ক্ষেত্রে ওই টি সময়ে অতিক্রান্ত দূরত্বটা কি হবে, সেম h = যেহেতু বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে তাইলে সূত্র হবে নিক্ষিপ্ত বস্তুর সূত্র ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষীয় ত্বরণের বিপরীতে যায়, এজন্য মাইনাস। তাইলে এখন দেখো এটার ক্ষেত্রে h কত, এটার ক্ষেত্রে h হইতেছে, দেখো বি বস্তুটা ওই টি সময়ে কতটুকু উঠবে, এই যে পি বিন্দুতে উঠা লাগবে মানে অতিক্রম করতে হইলে, তাহলে এই পি বিন্দুতে উঠা মানে কতটুকু উঠছে, x মিটার উঠছে। তাইলে এই টি সময়ে এক্স্যাক্টলি বি বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, x মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এখানে তার আদিবেগ আছে কিন্তু দেখো 30 আদিবেগ, টি এর জায়গায় টি, হাফ জি এর জায়গায় 9.8, পরে টি স্কোয়ার তো আসেই, ঠিক আছে। এরপরে যাও x = 30t মাইনাস 4.90 স্কোয়ার, এটা পাইলাম না, এটা পাইলাম। তো এইবার এক্স এর জায়গায় আমরা কি বসাইতে পারবো, এক্স এর জায়গায় চাইলে আমরা কি বসাইতে পারবো, একটা জিনিস দেখো, এইটা থেকে আমরা আরেক লাইন যদি বাড়াইতে চাইলে এখান থেকে এইভাবে লিখতে পারবো, সমীকরণ এখানে না দিয়ে দেখো চাইলে এইভাবে লিখতে পারবো, মানে এখানে 120 আছে, এই 4.90 স্কোয়ারটা মাইনাস 4.90 স্কোয়ার হয়ে আসলো, আর এই এক্সটা ওই পাশে প্লাস এক্স হয়ে গেল। দ্যাট মিনস আমরা দেখো এখানে এক্স সমান এটা পাইলাম, দেখো
এক্স ইজিক্যাল টু এইটা পাইলাম, আমি যে এটা সমীকরণ ধরো, মানে এক্স ইজিক্যাল টু এইটা পেয়ে গেছি, এক্স ইজিক্যাল টু এইটা। তো আমরা চাইলে এখানের এক্স এর জায়গায় 120 মাইনাস 4.9 স্কোয়ার বসাইতে পারবো, এই এক্স এর জায়গায় 120 মাইনাস 4.9 স্কোয়ার বসাইতে পারবো। কই থেকে বসাইছি? বিকজ আগের সমীকরণ থেকে পাইছি এক্স সমান 120 মাইনাস 4.9 স্কোয়ার। ঠিক আছে, তো এইবারে এটা যদি হয় তাহলে এই দিকে আছে 30টি মাইনাস 4.9 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কি হবে, আমরা 120 এখানে দেখতেই পেতেছে, এটা মাইনাস 4.9 স্কোয়ার, ওই পাশে যখন যাবে প্লাস 4.9 স্কোয়ার হবে, এটার সাথে এটা কাটা চলে যাবে। তাহলে এখান থেকে আলটিমেটলি পাইলাম এই 30টি ইজিক্যাল টু এই 120। তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু পাবো 120 ডিভাইডেড বাই 30, দ্যাট মিন যা আসে তা 120 ভাগ 30, তো 4 সেকেন্ড আসছে। তো এই যে 4 সেকেন্ড আসছে, এটা কি আসছে? আমার টাইম, বাট আমার তো টাইম দরকার নেই, আমার দরকার হচ্ছে এই যে কত উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করবে, আমার দরকার হচ্ছে এই এক্স। তাহলে এক্সটা তুমি কই থেকে বের করতে পারবে? এইখান থেকে। তো এই টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, তুমি এটা 1 নং সমীকরণে বসাও, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি ভাইয়া? 1 নং সমীকরণটা হইতেছে এই যে এটা, এক্স ইজ ইকুয়াল টু 120 মাইনাস 4.9 স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু 120 মাইনাস 4.9 স্কোয়ার ছিল, টি এর জায়গায় এই যে 4, তাহলে 4 স্কোয়ার। তো এটা হিসাব করলে তুমি আসলে এক্স এর মান পেয়ে যাবা 120 মাইনাস 4.9 ইন্টু 4 স্কোয়ার, কত আসে ভাইয়া? 41.6। কত আসলো? 41.6 মিটার আসলো। ভালো করে বুঝি যে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি এই এক্স এর মান হচ্ছে 41.6। এক্স এর মান কত পাইছি? এই এক্স এর মান পাইছি, এক্স এর মান পাইছি হচ্ছে আমরা 41.6 মিটার। ঠিক আছে, দেখো এটাই পাইছি 41.6 মিটার। তো এটা যদি 41.6 মিটার হয় তাইলে আমরা দেখবো এই যে এই মুভমেন্টটাতে, যেহেতু এখানে তারা পরস্পরকে অতিক্রম করছে, এখন তাদের শক্তি সমান হবে কিনা, মানে এই বিন্দুটাতে এ বস্তুর শক্তি বের করবো, বি বস্তুরও শক্তি বের করবো, মানে মোট শক্তিটা আর কি, মোট যান্ত্রিক শক্তি, গতিশক্তি বিয় শক্তি বের করে যোগ করা যেটা ওইটা। ঠিক আছে, হ্যালো, কোনটা খানি ফাটাইও? ওকে, দৌড়ি। না 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 না, অন্য কোনটা আনো? না না, আচ্ছা তে আও আও, আনো দৌড়ি আনো তাড়াতাড়ি। ওকে, ওকে। সো এইবার দেখছো, বুঝছো আমরা যে মানে আসলে তোমাকে বেশিরভাগ কোয়েশ্চেনই এইভাবে দেয় যে শুধুমাত্র এটা নির্দিষ্ট বিন্দুতে শক্তি সমান হবে কিনা। ঠিক আছে, ওইটা তুমি পারো, বাট এইভাবে যদি দেয় তাইলে একটু পেঁচের মধ্যে পড়ে যাবে, এটা একটু ঘুরে পেঁচাই দিচ্ছে আর কি, দুইটা কোয়েশ্চেন মিক্স করে। তো আমি এইবার এই পি বিন্দুতে এ বস্তুর মোট শক্তি বের করবার পরে বি বস্তুর মোট শক্তি বের করবো। ঠিক আছে, তো আমি ওই চিত্রটা আবার আঁকি, এখানে আবার আঁকি জাস্ট তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। ঠিক আছে, কাহিনীর চেয়ে যে এরকম, এই যে টোটাল ছিল 120, এটা ছিল পি বিন্দু, এটা বের হয়েছে 41.6 মিটার। দেখো এটা কত বের হয়েছে? এটা বের হয়েছে 41.6 মিটার, আর উপরেরটা টোটালটা 120, টোটালটা 120, তাহলে উপরেরটা কত হবে? উপরেরটা হবে 120 মাইনাস 41.6, তাহলে 120 থেকে 41.6 বাদ দাও, এটা আসবে 78.4 মিটার। আর এ বস্তু ছিল এটা, এ বস্তু উপর থেকে নিচে পড়তেছে, আর বি বস্তু ছিল এই জায়গায়, বি বস্তু নিচ থেকে উপরে উঠতেছে, এটা বি বস্তু, এটা এ বস্তু। ঠিক আছে, কোনটার বর কত? কোনটার বর কত দেখো, এ বস্তুর বর 0.2 কেজি, বি বস্তুর বর 1.913 কেজি।
30 মিটার পার সেকেন্ড বাইরে নিক্ষেপ করছে। হয়েছে 1.913, এটা 0.2, সেটা 1.91। ওকে, এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা এই পি বিন্দুতে এ বস্তুর মোট শক্তি বের করবো। তাহলে পি বিন্দুতে ফার্স্টে এ বস্তুর বিভব শক্তি বের করি। তো তাহলে এ বস্তুর বিভব শক্তি বি অফ এই যে গেল কি হবে mgh, বিভব শক্তি তো আর mgh। এম কত, এ বস্তুর বর হচ্ছে 0.2 কেজি, জি কত 9.8, এবং উচ্চতা কত দেখো বিভব শক্তির ক্ষেত্রে সবসময় হিসাব করা ভূমি থেকে কত উপরে আছে, ভূমি থেকে কত উপরে আছে 41.6। তো এটা হচ্ছে বিভব শক্তির 41.6। এটা হিসাব করলে তুমি বিভব শক্তিটা পেয়ে যাইতেছো। কত আসলো 81.536 মিটার, এত জুল বিভব শক্তি। তো এরপরে গতিশক্তি বের করো। গতিশক্তি আসবে এই এ বস্তুর গতিশক্তি 1/2 mv²। তো উপর থেকে যেহেতু নিচে পড়তেছে বি স্কোয়ারের জায়গায় জাস্ট 2gh বসাইতে পারো। তো এম এর জায়গায় 0.2 কেজি, জি এর জায়গায় 9.8, আর উচ্চতাটা কত বুঝে বসাইতে হবে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে দেখো এ বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে উপর থেকে যদি নিচে পড়ে সে কতটুকু নামছে এখানে পি বিন্দুতে, পি বিন্দুতে অতিক্রম করছে, ওইখানে আমরা তার শক্তি বের করব। সে কতটুকু নিচে নামছে 78.4। আর গতিশক্তির ক্ষেত্রে এইটাই দেখা লাগেছে, সে উপর থেকে নিচে নামার সময় এখানে যে গতি আছে ওইটার জন্য যে শক্তি ওইটা। তো এখানে উচ্চতাটা হচ্ছে 78.4। এগুলো তো আগে অনেকবার বুঝাইছি, আশা করি তোমরা জানো। আমার অনেক বেশি বুক লাগছে বুঝছো। তো এটা আসছে 153.664, ঠিক আছে, তো জুল। এটা হচ্ছে তার গতিশক্তি, বুঝছি। তো এবার মোট শক্তি বের করো। এ বস্তুর মোট শক্তি ই অফ এই যে গেল কি হবে তার গতি বিভব শক্তি প্লাস তার গতিশক্তি, এটা যোগ করলে পাওয়া মোট শক্তি। বিভব শক্তি হচ্ছে 81.536 আর গতিশক্তি হচ্ছে 153.664। এটা আসতেছে 235.2 জুল। এটা হচ্ছে তার মোট শক্তি। এটা কি, এটা তার মোট শক্তি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এ বস্তুর মোট শক্তি বের করছি, বি বস্তুর মোট শক্তি বের করব। এবার কি করব, বি বস্তুটা বের করব। ওকে, বি বস্তুর মোট শক্তি বের করবো। কেমনে বের করা যায়, তো বি বস্তুর ফার্স্টে এই যে কোথায় বের করতেছি, এই যে পি বিন্দুতে পরস্পরকে অতিক্রমের মুহূর্তে, ঠিক আছে, এটা মনে রাখবে, পি বিন্দুতে সবসময় বের করতেছি। বিভব শক্তি ফার্স্টে বের করলাম। বিভব শক্তি কি হবে, বি অফ বি, যেহেতু বি বস্তুটা বের করতেছি mgh দিলাম। এটার বর কত 1.913, জি হচ্ছে 9.8, এবং বিভব শক্তির ক্ষেত্রে তো উচ্চতা এটাই, মানে ভূমি থেকে কত উপরে আছে 41.6, ঠিক আছে। মানে সে তো পি বিন্দুতে উঠবে, বি বস্তু তো পি বিন্দুতে উঠবে, তো ওই জায়গায় সে ভূমি থেকে কত উপরে থাকবে 41.6 মিটার। এটাই সব করো 1.913 ইন্টু 9.8 ইন্টু 41.3, 41.3 না 41.6, 779.89। বৃহস্পতি কত বের হইল এত জুল, 779.89 জুল, ঠিক আছে, 779.89 জুল এটা বের হয়েছে, ঠিক আছে। তো এইবার গতিশক্তি কি হবে বলো, গতিশক্তি টি অফ বি সূত্র কি 1/2 mv², 1/2 m ইন্টু বি স্কোয়ারের জায়গায় এখন কি বসাবো, দেখো এইটার গতিশক্তি বের করতেছো, তাইলে এটা উপরের দিকে উঠতেছে, নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করছো, তাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্র হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। আর এটার ক্ষেত্রে ইউ তো 0 না, ইউ তো 30, তাহলে ইউকে তুমি 0 লিখতে পারবে না, তাহলে 1/2
এম হচ্ছে 1.913, ইউ কত 30, তাহলে 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জির মান 9.8 ইন্টু উচ্চতা কত, উচ্চতা কত দেখো এইটার পি বিন্দুতে যদি তুমি গতিশক্তিও বের করতে চাও, দেখো বি বস্তুটা তো নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে নিক্ষিপ্ত করছো, তাইলে সে এ বস্তুকে অতিক্রম করার সময় এই যে এই পি বিন্দুতেই থাকবে এবং তখন সে এই যে এই উচ্চতাটাই উঠবে। গতিশক্তির ক্ষেত্রেও তাকে উপরের দিকে নিক্ষেপ করছো, তো ওই পয়েন্টে উঠার সময় এইখানে যে বেগ প্রাপ্ত হবে ওইটার জন্য তার গতিশক্তি নির্ণয় করবে। সো এই গতিশক্তির ক্ষেত্রেও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এই উচ্চতাটা এর গতিশক্তির ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তো উচ্চতাটা হচ্ছে এখানে 41.6 হবে, ওটা উচ্চ। এই জিনিসগুলো যে বুঝে বসাইতে পারবে সেই আনসার করতে পারবে, মার্কস পাবে, তারই সঠিক হবে, নাইলে কিন্তু হবে না, বুঝছো। তো এটা আসতেছে 80.958 জুল। তাহলে টোটাল মোট গতিশক্তি যদি বের করি ই অফ বি, এই দুইটা যোগ করব 779.89 প্লাস 80.958, তো এটা আসতেছে 860.85 জুল। এখন কি দুইটার গতিশক্তি কি পরস্পরকে অতিক্রম করার সময় দুইটার গতিশক্তি কি সেম বের হয়েছে? দেখো একটা বের হয়েছে, হেই কেটে গেছে রে, একটা স্লাইড কেটে গেছে, যাই হোক, বাট তোমরা তো তুলছো, ঝামেলা নাই। আগেরটা 250 সামথিং বের হয়েছিল, এটা বের হয়েছে 860। দ্যাট মিনস আগেরটার গতিশক্তি আর এখনকার মানে আগেরটার মোট শক্তি এখনকার মোট শক্তি সমান বের হয় নাই। কেন সমান বের হয় নাই? সমান বের হওয়া কি বাধ্যতামূলক এটার ক্ষেত্রে? দেখো এটা কিন্তু একই বস্তুর মোট শক্তি বের করতেছো না বিভিন্ন পয়েন্টে। তুমি কি করতেছো, এই পয়েন্টটাতে এ বস্তুর মোট শক্তি বের করতেছো আর বি বস্তুর মোট শক্তি বের করতেছো, দুইটা আলাদা আলাদা বস্তু। দুইটার গতিশক্তি যে সমান, দুইটার মোট শক্তি যে সমান হইতে হবে এটা কোনো নিয়ম না। সমান কখন হবে? যখন একটা বস্তু উপর থেকে পড়তেছে তখন তার বিভিন্ন পয়েন্টে মোট শক্তি বের করলে এটা সমান হবে। একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো তখন তার বিভিন্ন পয়েন্টে মোট শক্তি বের করলে ওইগুলা সমান হবে। শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। এবং এই টাইপের ম্যাথ আমরা তো লেকচার 1-এ হিউজ করছি, তো এই টাইপের ম্যাথ রাখি না, এই জন্য একটু ভিন্ন টাইপের ম্যাথগুলো রাখছি। তো এটা আশা করি বুঝতে পারছো যে মোট শক্তি সমান হবে না, পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে না, ঠিক আছে, এটাই আনসার। তো ওকে, সো দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 কি বলছে। আচ্ছা আগেরটা তো বুঝছো, এটা না বুঝার কিছু না। এই যে 800 গ্রাম বড় একটা বস্তুকে 200 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? তো এই যে আগের মতোই, মানে এখন এই বস্তুটাকে জাস্ট 200 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে, জাস্ট বেগটাতে চেঞ্জ হয়েছে, বাকি সব সেম। আর বিভব শক্তি গতিশক্তির সমান, লাইক মনে করো পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান, এই শর্তটা ধরবা। তো এটা তুমি পারবা, এটা HW। এটা যদি না পারো তাহলে ভাই বুঝো তুমি ক্লাসের কিছুই বুঝো না, এখনো অনেক ঝামেলায় আছো। এটা দেখো, এটা বলছে দেখো নিক্ষেপের 20 সেকেন্ড পর এবং পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কি? আচ্ছা মানে নিক্ষেপের মানে এটার কোয়েশন এইটাই মূলত যে নিক্ষেপের 20 সেকেন্ড পর আর 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কি? হয়তো এইটা 30 সেকেন্ডের পর এসে পড়ন্ত অবস্থায় থাকবে, মানে উপরের দিকে নিক্ষেপ করলে তো একটা সময় উপরে উঠে আবার পড়তে শুরু করে না, হয়তো 30 সেকেন্ডের সমস্যা নিচে দিকে পড়তে থাকবে, ওইটা ঝামেলা নেই। আমার মেইন কাজ এই নিক্ষেপের 20 সেকেন্ড পর আর 30 সেকেন্ড পর মোট শক্তি অপরিবর্তিত থাকবে কিনা ওইটা আমরা দেখি, ঠিক আছে। তো মোট শক্তি অপরিবর্তিত থাকবে কিনা ওইটা বের করতে হইলে অবভিয়াসলি শক্তি বের করতে হইলে আমাদের উচ্চতাটা জানা লাগে না? আচ্ছা, সো এটা একটু ভালো করে বুঝার ট্রাই করি। সে কি করছে, 800 গ্রাম বড়ের একটা বস্তুকে 200 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তো নিক্ষেপের 20 সেকেন্ড পর মনে করো আমার প্রথম কাজ, নিক্ষেপের 20 সেকেন্ড পর আমরা হচ্ছে মোট শক্তি বের করি এই বস্তুটার। তো ফার্স্টে আমরা কি করতে হবে, এই যে নিক্ষেপের 20 সেকেন্ড পর বস্তুর উচ্চতা এবং বেগ বের করা লাগবে। কেন? বিভব শক্তির ক্ষেত্রে লাগবে দেখো mgh উচ্চতাটা, আর গতিশক্তির ক্ষেত্রে লাগবে হাফ mv², এই বেগটা। মানে কোন সময় নিক্ষেপের 20 সেকেন্ড পর, যেহেতু তাই নিক্ষেপের 20 সেকেন্ড পর সে কত উচ্চতায় থাকবে, নিক্ষেপের 20 সেকেন্ড পর তার বেগ কত হবে, এই দুইটা জানলে কিন্তু আমি তার বিভব শক্তি গতিশক্তি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো নিক্ষেপের 20 সেকেন্ড পর আমি কি বের করবো, নিক্ষেপের 20 সেকেন্ড পর উচ্চতা বের করি, বা মনে করো আমি বেগ বের করি। তাহলে বেগের সূত্র কি, যেহেতু টাইম দেওয়া,
ঠিক আছে, যেহেতু টাইম দাও আমি কি করব, বেগ বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বেগ বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু টাইম দেওয়া আছে। ঠিক আছে, এখন তার আদি বেগ কত, তাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে 200 মিটার পার সেকেন্ড বেগে, আদি বেগ 200 মাইনাস জি এর মান 9.8 আর নিক্ষেপের 20 সেকেন্ড, তাহলে এটা যদি হিসাব করো এখান থেকে তার বেগ কত পাবো, 200 মাইনাস 9.8 ইন্টু 20, এটা আসবে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা থেকে গতিশক্তি পাবো। আমি আরেকটা কাজ করি, এই 20 সেকেন্ড পর উচ্চতাটা কত, উচ্চতাটাও বের করে ফেলি। ঠিক আছে, তো উচ্চতা হবে এইচ ইজ ইকুয়াল টু, উপরের দিকে তো উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে উচ্চতা ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভালো করে বুঝো। তাহলে তার আদিবেগ 200, টাইম হচ্ছে 20 সেকেন্ড, হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। তো এটা হিসাব করো, 200 ইন্টু 20 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 20 স্কোয়ার, তো এটা পাইলাম হচ্ছে 2040। কত, 2040 মিটার উপরে থাকবে নিক্ষেপের 20 সেকেন্ড পর। তো 2040 মিটার উপরে থাকবে। সো এবার আমরা বের করবো যে নিক্ষেপের 20 সেকেন্ড পর সব হিসাব করতেছি। তো ওই সময় গতিশক্তি, নিক্ষেপের 20 সেকেন্ড পর গতিশক্তিটা কী হবে, গতিশক্তি T1 ধরলাম আমরা, এটাকে হাফ এম বি স্কোয়ার, হাফ এম কত, বস্তুটার বর কত, বর হচ্ছে 800 গ্রাম, এটাকে একটু কেজিতে নিলে 0.8 কেজি আসবে 1000 দিয়ে ভাগ দিয়ে, তাহলে 0.8 ইন্টু তার বেগ কত ভাই, বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 4 স্কোয়ার, এটা হিসাব করলে তুমি গতিশক্তি পাবা। বিকজ মোট শক্তি বের করতে হলে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করা লাগে, 4 স্কোয়ার, তো এটা পাইলাম 6.4 জুল। ঠিক আছে, সেমভাবে বিভব শক্তি বের করো, B1 ধরলাম। তো দেখো 20 সেকেন্ড পর তার উচ্চতা কত, 2040 মিটার উপর থাকবে, সে নিক্ষেপের 20 সেকেন্ড পর 2040 মিটার উপরে, কতটুকু মনে করো 2040 মিটার এইখানে থাকবে। তো এখানে বিভব শক্তি কি, যে ভূমি থেকে এত উপরে আছে, এটা বের করলে এইভাবে বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, 0.8 ইন্টু জি এর মান 9.8 আর উচ্চতা হচ্ছে 2040, ব্যাপারটা উচ্চ। তো এটা হিসাব করলে কত আসতেছে দেখো, 0.8 ইন্টু 9.8 ইন্টু 2040, 15,993.6 মিটার পার সেকেন্ড, এইটা আসবে। দেখছো কত আসবে, 15,993.6 মিটার পার সেকেন্ড, এটা আসবে বিভব শক্তি, বিভব শক্তি। ঠিক আছে, বিভব শক্তি। তো এটা গেল 20 সেকেন্ডের পরে বিভব শক্তি। এবার মোট শক্তি, আমাদের এই 20 সেকেন্ড পর মোট শক্তি বের করা লাগবে, বিকজ নিক্ষেপের 20 সেকেন্ড পর আর 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, কি করে দেবো, তাহলে মোট শক্তি কী হবে, মোট শক্তি E1 ধরলাম এটাকে, তাহলে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করবো, গতিশক্তি বের হয়েছিল আমাদের 6.4 জুল, আর বিভব শক্তি 15,993.6, তো এটা হিসাব করলে মেবি আমাদের 16,000 জুল আসতেছে। ঠিক আছে, তো এইবার আমরা কি করবো, এইবার হচ্ছে নিক্ষেপের 30 সেকেন্ডেরটা হিসাব করবো। নিক্ষেপের 30 সেকেন্ড পর, ভালো করে বুঝো, তাহলে নিক্ষেপের 30 সেকেন্ড পর যদি গতিশক্তি বিভব শক্তিগুলো বের করতে চাও আগের মতো, ওই 30 সেকেন্ড পর বেগ কত আর উচ্চতা কত, এটা বের করা লাগবে। তাহলে 30 সেকেন্ড পর বেগ হবে বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ইউ হচ্ছে 200, ঠিক আছে, মাইনাস জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 30 সেকেন্ড। তো এটা হিসাব করলে কত আসে দেখো, ওইটা আসতেছে -94 মিটার পার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড। এটা মাইনাস মানে কি, ব্যাগটা হচ্ছে হবে নিম্নমুখী, নিম্নমুখী ব্যাগ হবে, মানে তাকে তো উপরের দিকে নিক্ষেপ করছিলাম, ওইটা ছিল 200 মিটার পার সেকেন্ড, তাহলে এটা মাইনাস আসছে, মানে ব্যাগটা তখন নিম্নমুখী হবে। নিম্নমুখী থাকা মানে কি, সে পড়ন্ত অবস্থায় থাকবে। তো ওই যে 30 সেকেন্ড পর সে পড়ন্ত অবস্থায় থাকবে, ওইটা আর ঝামেলা নেই, ওইটা হয়ে গেল, বুঝে গেলাম। ঠিক আছে, তখন উচ্চতা সে কতটুকু উপরে থাকবে ওইটা হিসাব করি। 30 সেকেন্ড পর কতটুকু উপরে থাকবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ হচ্ছে 200, টি হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 30 স্কোয়ার। তো এটা যদি হিসাব করো পেয়ে যাবো 200 ইন্টু 30 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 30 স্কোয়ার, 1590 মিটার আসলো। ঠিক আছে, এইবার ওইখানে বিভব শক্তি কত হবে,
আমরা ডিরেক্ট এইভাবে লিখে পারি, ওইখানে গতিশক্তি মনে করো T2 ধরলাম, হাফ mv স্কোয়ার হবে, b2 স্কোয়ার হবে, এটাকে b2 ধরি, এটাকে h2 ধরি, m তো হচ্ছে 0.8 কেজি, বেগ কত -94, তুমি মাইনাস ধরলে ওইখানে যে কথা না ধরলে সেম কথা, ঠিক আছে, যেহেতু মাইনাস আমি নিম্নমুখী বুঝাইতেছে, না ধরলেও ঝামেলা নাই, মাইনাস ধরলেও এটা স্কোয়ার যখন করবে এটা পজিটিভ হয়ে যাবে, সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। গতিশক্তিটা আসতেছে 43,000, ও মা গো, এত আসতেছে 43,296 4 জুল, 43,000 বের হয়ে গেল। এটাতে টোটাল আসতেছে 16,000, এটা কি ভুল করছিলাম আমরা, দেখি 0.8 ইন্টু 15,993, ভুল অর্থ কথা না। আচ্ছা, মেবি হিসাবে ভুল করছি, দেখি আবার করি। ও, এটা আসতেছে 3,534.4 জুল, এই যে এটা আসছে, এটা হিসাব করলে এইটা আসছে 3,534.4 জুল, ঠিক আছে। এবার বিভব শক্তি বের করো। বিভব শক্তি মানে কি, বিজিক্যাল টু mg, তখন সে ভূমি থেকে কত উপরে থাকবে ওইটা হিসাব হবে, ঠিক আছে। যেহেতু বিভব শক্তি, তাহলে m কত, m হচ্ছে 0.8, g হচ্ছে 9.8, এবং তখন বস্তুটা কতটুকু উপরে থাকবে, দেখো 1590 মিটার উপরে থাকবে ভূমি থেকে, তাহলে 1590, তো এটা হিসাব করো 0.8 ইন্টু 9.8 ইন্টু 1590, তো এটা হিসাব করলে আসতেছে 12,465.6 জুল। তাহলে টোটাল এই 30 সেকেন্ড পর টোটাল শক্তি যেটা E2, এটা কি আসবে ভাইয়া, এই যে গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি বের হয়েছিল তার 3,504, আর এখানে 12,465.6 যোগ করো, টোটাল 16,000 জুল আসছে। এটা হচ্ছে আমাদের মোট শক্তি, ব্যাপারটা বুঝছো, এটা কি আসছে, এইটা আসছে আমাদের মোট শক্তি, ঠিক আছে। এটা কি আসছে, এটা আসছে আমাদের মোট শক্তি, বললো বুঝতে পারছি। ওকে, এটা যদি আমাদের মোট শক্তি হয়, তাইলে দেখো নিক্ষেপের 20 সেকেন্ড পরেও আমাদের মোট শক্তি 16,000 জুল আসছে, নিক্ষেপের 30 সেকেন্ড পরেও মোট শক্তি 16,000 জুল আসছে, তাইলে 20 সেকেন্ড পর 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ কি অপরিবর্তিত থাকবে, অবশ্যই থাকবে। তাহলে অতএব E1 সমান E2, বা মোট শক্তি অপরিবর্তিত থাকবে, বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। এটা তো আর জানো, একই বস্তু হইলে সে যে কোনো বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো এরপরে দেখো এটা কি বলছে, দিনাজপুর বোর্ড 22, আচ্ছা 120 গ্রাম ও 200 গ্রাম ভরে দুইটা পাথরের টুকরো দিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটা দালানের ছাদে আঘাত করা হলো। প্রথম বস্তুটার বেগ নির্ণয় করো, ঠিক আছে। মনে করো কোয়েশ্চেনটা যদি এরকম হয়, প্রথম বস্তুটার এটা হচ্ছে আদি বেগ নির্ণয় করো, প্রথম বস্তুটার আদি বেগ নির্ণয় করো, কোয়েশ্চেনটা এরকম হওয়া উচিত। কজ এখানে বলছে একটা ছাদে হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড বেগে আর 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, ছাদের মধ্যে এই বেগে গিয়ে আঘাত করছে, ঠিক আছে। এই যে ছাদে আঘাত করা হলো, মানে এই বেগ দিয়ে ছাদে আঘাত করছে, ঠিক আছে। তো ছাদে আঘাতের মুহূর্তে বেগ হচ্ছে এইটা, প্রথম বস্তু যদি হিসাব করি, প্রথম বস্তু ছাদে আঘাতের মুহূর্তে বেগ হচ্ছে এইটা। লাইক মনে করো এটাকে 14 মিটার উঁচু ছাদ, মনে করো এটা ভূমি, ঠিক আছে, এটা হইতেছে ছাদ।
তাহলে ভূমি থেকে ছাদের উচ্চতা হচ্ছে 14 মিটার। এই হাইটটা কত? এই হাইট হইতেছে ভাইয়া 14 মিটার। ঠিক আছে, সো 14 মিটার উঁচু ছাদে আঘাত করছে। ঠিক আছে, তো এই ছাদে আঘাতের মুহূর্তে তার বেগ ছিল 29.4 মিটার পার সেকেন্ড, কোজ এই বেগটাতেই ছাদে গিয়ে আঘাত করছে। তাইলে প্রথম বস্তুটার আদি বেগ কত? এখানে বেগ কত? বেগ তো এটা হচ্ছে ছাদের আঘাতের বেগ, এটা কোয়েশ্চেনটা অসম্পূর্ণ ছিল, আদি বেগ বলতে হবে। ঠিক আছে, আদি বেগ মানে কি? তাকে এখান থেকে আসলে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, কত বেগে নিক্ষেপ করলে গিয়ে সে ছাদে 29.4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবো, ওইটা আমরা বের করবো। দ্যাট মিনস তাকে এখান থেকে কত বেগে নিক্ষেপ করছিল ওইটা আমরা বের করব। ঠিক আছে, এখান থেকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, বুঝতে পারতেছো? ওকে, তাইলে দেখো কেমনে বের করব। আমরা জানি 14 মিটার ছাদের হাইট দেওয়া আছে, ভালো করে বুঝো, ছাদের উচ্চতা দেওয়া আছে। তুমি আদি বেগ শেষ বেগ জানো, আদি বেগ বের করবা আর উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা আর অভিকর্ষ ত্বরণ জানো, কি হয়েছে ভাই? উফরে যাও গীত, কোনো ঝামেলা নাই তো। তো এইগুলো যদি দেওয়া থাকে তাহলে কোন সূত্র ইউজ করতে হবে? স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh। ভালো করে বুঝো, তুমি তো এই যে আদিবেগ বের করবা, তাহলে বি জিএইচ এগুলো তো আর জানাই আছে, তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। সো এখানে আদিবেগ নাই বের করবা, শেষ বেগ হচ্ছে 29.4, কোজ এই বেগ দিয়ে সে ছাদে আঘাতপ্রাপ্ত হয়েছে 29.4। ঠিক আছে, জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা কত? 14 মিটার। ঠিক আছে, অতএব আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh। তো আমরা কি বের করব? বের করব হচ্ছে আমরা ইউটা। কেমনে হিসাব করা যায়? তুমি জাস্ট মান টান বসা, এটা হচ্ছে 29.4, স্কোয়ার আছে স্কোয়ার দাও, ইউটা বের করব, উচ্চতা হচ্ছে 14। আচ্ছা, এখানে একটা ভুল করছি, বলো কি ভুল করছি? কজ সে তো উপরের দিকে আমরা নিক্ষেপ করছি, সাদা আঘাত করতে হলে নিচ থেকে তো উপরের দিকে নিক্ষেপ করতে হবে, আর উপরের দিকে নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তু সূত্র হবে। সূত্রটা কিসের হবে বলো? নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু হইলে এখানে কি হবে? এইখানটায় মাইনাস হবে। নিক্ষিপ্ত বস্তু হইলে কি হবে? এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে, বুঝছো? তো এখনো দেখো আমরা কি পাইতেছি, 29.4 স্কোয়ার মানে হচ্ছে 864.36, আর এটা এই জায়গায় প্লাস হয়ে আসলো, এটা তুমি হিসাব করো 2 × 9.8 × 14, এটা আসতেছে 274.4, এই জায়গায় প্লাস হয়ে আসলো, আর এখানে আছে ইউ স্কোয়ার। তুমি হিসাব করো, ইউ স্কোয়ারটাকে আমি সামনে লিখলাম, আর এটা টোটাল যোগ করলে কত আসে? (1138.76). তো এখান থেকে আদি বেগ ইউ বের করতে পারবা, √ওভার 1138.76 কত আসে? √ওভার আনসার এটা আসতেছে 33.74 বা 75 মিটার পার সেকেন্ড, 33.75 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝছো যে তার আদি বেগ কত ছিল? এই যে এটা, এই বেগে নিক্ষেপ করা হয়েছিল এবং সে ছাদে আঘাতের সময় 29.4 মিটার পার সেকেন্ড তার বেগ ছিল, আর আদি বেগ ছিল এইটা। ঠিক আছে, প্রথম বস্তু আদি বেগ কত? এই যে আদি বেগ, এটা বের করে ফেলছি। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনটা দেখো, কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে? বলো এটা কেমনে? এটা কি ঠিক হয়েছে? কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে? তো এটা তুমি কেমনে আনসার করবা? তুমি ভালো করে বুঝতেছো? অবভিয়াসলি দেখো, আমরা একটা ম্যাথ করছিলাম হচ্ছে চ্যাপ্টার 2-তে, যে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখানে দেখছিলাম না, যার গতিশক্তি পরিবর্তন বেশি সেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো আমরা এখন ছাদকে আঘাত করতেছি, ভালো করে বুঝো, দুইটা জিনিস দিয়ে ছাদকে আঘাত করছি, দুইটা বস্তু দিয়ে। তো যে বস্তুটার ছাদে আঘাতের সময় যার গতিশক্তি বেশি থাকবে, যে এখানে একটা গতিশক্তি 1/2 mv², এখানে আরেকটা গতিশক্তি থাকবে, তো দুইটা বস্তুর দুইটা গতিশক্তি থাকবে। সো ছাদে আঘাতের সময় যার গতিশক্তি বেশি থাকবে সেই বেশি ছাদকে আঘাত করতে পারবে, সেই বেশি ছাদকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, তো আমরা কি করব? এখানে যে ব্যাগ দুইটা দেওয়া আছে, এই ব্যাগ দুইটা তো দেওয়াই আছে ছাদে আঘাতের মুহূর্তে ব্যাগ, মানে এই যে এই দুইটা ব্যাগ দ্বারা ছাদে আঘাত করছে। ঠিক আছে, ওকে, তাইলে
সাদে আঘাতের মুহূর্তে তুমি বের করো, সাদে আঘাতের মুহূর্তে প্রথম বস্তুর গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি কত বের করো। প্রথম বস্তুর গতিশক্তি কি হবে? প্রথম বস্তুর গতিশক্তি হবে দেখো হাফ mv², ঠিক আছে? তো হাফ m1v1² দাও, গতিশক্তি t1 = হাফ m1v1², যেহেতু দুইটা আছে। প্রথম বস্তুর ভর এটা হচ্ছে m1 120 গ্রাম মানে 0.12 কেজি, 1000 দিয়ে ভাগ দিবা। এটা হচ্ছে m2 দ্বিতীয় বস্তুর ভর 200 গ্রাম মানে 0.2 কেজি। এইটা হচ্ছে প্রথম বস্তুর বেগ, এটা দ্বিতীয় বস্তুর বেগ, ঠিক আছে? তো m1 হচ্ছে 0.12 কেজি আর b1 হইতেছে বাই প্রথম বস্তুর বেগ 29.4 মিটার/সেকেন্ড², স্কয়ার আছে স্কয়ার দাও। তো এটা হিসাব করলে কত আসে দেখো, এখানে গতিশক্তি আসতেছে 91.86 জুল। তো এবার দ্বিতীয় বস্তুর গতিশক্তি দাও, সাদে আঘাতের মুহূর্তে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হবে? দ্বিতীয় বস্তুর গতিশক্তি যদি t2 হয় সেটা হবে হাফ m2v2², ঠিক আছে? তো হাফ m2 কত? তার ভর হচ্ছে 0.2 কেজি, v2 কত? তার বেগ হচ্ছে 20। তো এটা হিসাব করো, এটা আসতেছে 40 জুল। এখানে দেখো সাদে আঘাতের মুহূর্তে কার গতিশক্তি বেশি ছিল? এইটার গতিশক্তি বেশি না এটার গতিশক্তি বেশি? অবশ্যই প্রথমটার। তো লিখবা যেহেতু t1 is greater than t2, মানে সাদে আঘাতের মুহূর্তে প্রথম বস্তুর গতিশক্তি বেশি, অথবা প্রথম বস্তু সাদকে বেশি আঘাত করবে। এটা সহজ একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? প্রথম বস্তু সাদকে বেশি আঘাত করবে, দ্যাটস দ্য থিং, এটাই আনসার, ঠিক আছে? কোন বস্তু দ্বারা সাদটি বেশি আঘাত পাবে? তবে প্রথম বস্তু দ্বারা, এটাই। সো এই টাইপের কোয়েশ্চেন পারবা। আর ওই যে আমি মনে করো উপর থেকে নিচে পড়লে কোন জায়গায় গতিশক্তি দ্বিগুণ হবে, কোন জায়গায় 3 গুণ হবে, তারপরে হচ্ছে মনে করো 3টা পয়েন্টে দেখাও যে এবিসি বিন্দুতে শক্তি অপরিবর্তিত থাকবে, এই টাইপের ম্যাথগুলো আগে করে ফেলছিলাম, এজন্য আর এই সিকিউতে রাখি নাই। তোমরা কিন্তু প্র্যাকটিস করো, বুঝছো? তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমরা কিন্তু একদম অর্গানাইজ ওয়েতে পড়তেছি, ঠিক আছে? অর্গানাইজ ওয়েতে পড়তেছি। তো আশা করি ভালো লাগতেছে তোমাদের ক্লাসগুলো, ইনশাল্লাহ আরও ঠিকঠাক লাগবে। আজকে লেকচারে এতটুকুই থাকুক, আমরা লেকচার 2তে বাকি সব সিকিউ কমপ্লিট করবো। সিকিউ আরও বেশি বাকি আছে, 5টা শেষ করতেছি, তো আরও 7-8টা বাকি আছে। এটা কালকে করবো ইনশাল্লাহ। পরে হচ্ছে স্প্রিংয়ের সিকিউ করব, তারপর হচ্ছে টাম্পের সিকিউ করবো, ঠিক আছে? কর্মদক্ষতা। তো আজকে এতটুকুই থাক, তাই না? আমরা হচ্ছে এটা সেভ দিয়ে দিই। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, সুন্দর থাকো, জীবনে অনেক বড় হও। নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি চলে আসবে, এটা ঝামেলা নেই, 1-2 দিনের মধ্যে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।